আমরা শুনতে পাচ্ছি না, আপনি মনে হয় মিউট অবস্থায় আছেন। যাই হোক, মোটামুটি মনে হচ্ছে সবাই জয়েন করে ফেলেছে। তো আমাদের যে এতক্ষণ আমরা কথা বললাম সেটা আসলে গিট কি, সেটা গিট কি সেটা বোঝার চেষ্টা করেছি, গিট আমাদের কি কাজে লাগে সেটা বোঝার চেষ্টা করেছি। কিন্তু ডেভঅপসে গিটহাব কিভাবে কাজ করে সেটা কিন্তু টুলস যেটা এম্পাওয়ার করে আমার কোলাবোরেশনে কাজ করে। আমি যখন ডিপ্লয়মেন্টে কাজ করব তখন আমি সরাসরি যদি বলি আমার গিট ইউজেস যদি না জানি তাহলে আমি অটোমেশন করতে পারবো না। কারণ আমি যখন অটোমেশন করব তখন আমার গিট হাব ইউজ করতে হবে, গিট রিপোজিটরি ইউজ করতে হবে, আমার গিট থেকে পুল পুশ ক্লোন এই কাজগুলো করতে হবে। এবং সেই কাজগুলো করতে গিয়ে আমাকে হয়তো এর অথেন্টিকেশন বা ডিপ্লয়মেন্ট কি ম্যানেজমেন্ট করতে হবে। ব্যাপারটা বোঝা গেছে যে আমি ধরে নিলাম আমি তেমন বেশি গিটে কাজ করি না। আমার সোর্স কোড আমি শুধু আমার অ্যাপ্লিকেশনের যে সোর্স কোডটা সেটা আমার ডাউনলোড তো করতে হবে, আমার ক্লোন তো করতে হবে, আমি যেখানে অটোমেট করব। আমার যে স্ক্রিপ্টে আমি অটোমেট লিখবো সেই স্ক্রিপ্টের ভিতর তো আমার এই কাজগুলো পুল পুল কমান্ডটা লাগবে, ক্লোন কমান্ডটা লাগবে। হ্যাঁ, সোর্স কোড ক্লোন করা লাগবে, ফুল করা লাগবে। ইভেন সামটাইমস এটাও লাগতে পারে যে আমি ডিপ্লয়মেন্ট রিলিজ দেওয়ার পরে একটা নাম্বার হয়তো জেনারেট করবো, একটা ট্যাগ জেনারেট করব, যেটা পলিসি ডিপেন্ড করে, হ্যাঁ, যে কিভাবে ডিজাইন করতেছে রিলিজ ম্যানেজমেন্ট। সেই তার উপর ভিত্তি করে হয়তো আমার দরকার পড়তে পারে যে আমার এই রিলিজ যেটা গেল সেই ট্যাগটাকে আবার গিটে পুশ করে দেয়া পড়তে পারে। তার মানে কি আমার দরকার হচ্ছে ক্লোন করা, আমার পুল করার দরকার হবে, আমার পুশ করার দরকার হবে, আমার সিঙ্ক করার দরকার হতে পারে, আমার ইত্যাদিতে মোটামুটি জেনারেল ইউজটা দরকার হবে আমার। সাথে সাথে কি হবে, আমার এই যে মানে ক্রেডেনশিয়াল ম্যানেজমেন্ট, অর্থাৎ আমার যদি প্রাইভেট রিপোজিটরি পাবলিক রিপোজিটরি তো আর আমি মানে কোনো সমস্যা নাই, আমি অটোমেটিক পুল করে ফেলবো। কিন্তু আমার প্রাইভেট রিপোজিটরিতে ক্রেডেনশিয়াল দরকার হবে, ক্রেডেনশিয়াল ম্যানেজ করা। সেটাকে কিভাবে করব এই জিনিসটা আমরা এখন দেখবো আর কি। তাহলে আমরা বুঝতে পেরেছি যে ডেভঅপসে আসলে গিটের রোলটা কি। তো মোটামুটি এখানে আমরা যে কমান্ড গুলো বেসিক্যালি ইউজ করব এবং মোস্টলি ইউজড সেই কমান্ড গুলোই এখানে আমি একটু উল্লেখ করেছি। যে আসলে এবং প্রত্যেকই হচ্ছে এই কমান্ড গুলো একটু দেখে বোঝার চেষ্টা করতে হবে, ফার্দার নেক্সট স্টাডি করে বোঝার চেষ্টা করতে হবে। এগুলো খুবই ইজি এবং কমনলি ইউজ। তাহলে এখন আমি ধরে নিলাম যে আমার একটা গিটহাব রিপোজিটরি আছে, আমার একটা সোর্স কোড আছে, আমার একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনটাকে আমি ডিপ্লয়মেন্ট করব। এখন ডিপ্লয়মেন্ট করব থ্রু ডিপ্লয়মেন্ট অটোমেশন। তো সেক্ষেত্রে আমার যেহেতু আমার রিপোজিটরিটা হচ্ছে প্রাইভেট, সো আমাকে এর অথেন্টিকেশন ম্যানেজ করতে হবে। তাহলে অথেন্টিকেশন ম্যানেজ কিভাবে করতে পারি সেটা হচ্ছে এখানে আমি বলবো। আর এটারই মূলত আমি একটু প্র্যাকটিক্যাল দেখাবো। আমার প্র্যাকটিক্যালটা এটাই, হ্যাঁ, এটুকুই দেখাবো আমি প্র্যাকটিক্যালি। যাই হোক, তো মোটামুটি আমরা কয়েকটা ভাবে এই জিনিসটা মেনটেন করতে পারি। যেমন সরাসরি ইউজার এন্ড পাসওয়ার্ড ইউজ করে, অর্থাৎ ইউজার ক্রেডেনশিয়াল ইউজ করে এসএসএস এজেন্ট ফরওয়ার্ডিং এর থ্রুতে করতে পারি। এরপর হচ্ছে মেশিন ইউজেস বা এইচটিটিপিএস অথেন্টিকেশন করতে পারি, এবং ফাইনালি হচ্ছে আমরা ডিপ্লয় কি বা ডিপ্লয় এসএসএস কে ইউজ করে আমরা এই কাজটা করতে পারি। ঠিক আছে, তো এসএসএস কি আমরা সেটা জানি অবশ্যই, আর প্রয়োজনে আমরা এটা নিয়ে পরে ডিসকাস করব। তো আমরা যখন সিআইসিডি নিয়ে কাজ করব, আমরা যখন অটোমেশনে কাজ করব, তখন আমরা সব জায়গায় এসএসএস কিটা ইউজ করব, কারণ এটা মোর রিলায়েবল এন্ড সিকিউর। ঠিক আছে, সো এই এসএসএস কিভাবে কাজ করে আমরা সেটা কিন্তু প্র্যাকটিক্যালি দেখব। তো এখানে আমরা যখন একটা এসএসএস কি জেনারেট করব তখন হচ্ছে দুইটা পার্ট থাকে, একটা প্রাইভেট পার্ট আর একটা হচ্ছে পাবলিক পার্ট। আমার প্রাইভেট পার্ট হচ্ছে যেখানে
বা যেই মেশিনে আমি এসএসএস কিটা জেনারেট করব, অথবা যেই মেশিনে আমি আমার রিপোজিটরিকে ক্লোন করে নিয়ে আসতেছি। আমার যেহেতু অটোমেশনের কথা বলতেছি, সো এখানে আমি বলতে পারি যে আমার ডিপ্লয়মেন্ট সার্ভার, যেখানে আমি আমার অ্যাপ্লিকেশনকে ডিপ্লয় করব বা বিল্ড করব, সেইখানে সেই সার্ভারে হচ্ছে আমার প্রাইভেট কিটা স্টোর করব এবং গিটহাবে আমার পাবলিক পার্টটাকে কনফিগার করে দিব। করে দিলে তাহলে হচ্ছে আমি যখন গিটহাব থেকে ক্লোন করব, পুল পুশ করব, তখন আর আমরা আলাদা করে ইউজার ক্রেডেনশিয়াল দিতে হবে না। এটাই হচ্ছে আমার ডিপ্লয় এর ইউজেস। ঠিক আছে, তো আমরা এটা প্র্যাকটিক্যালি দেখব। তার আগে আমি একটু বলে নিই যে এখানে কয়েকটা চিট শিটের লিংক দেওয়া আছে। যাই হোক, এই লিংক গুলো তো আমার যেহেতু পিডিএফ ফাইলটা অলরেডি দেওয়া আছে ওখানে গিটে, আমরা সেখান থেকে এই সংক্ষেপে পেয়ে যাব। কয়েকটা লিংক দেওয়া আছে চিট শিট, এবং কিভাবে আমরা গিটহাবে ডিপ্লয় কি ম্যানেজ করব সেটাও দেয়া আছে। এটা অফিসিয়াল সাইট থেকে দেয়া আছে, পার্সোনাল কিছু না। আর একটা জিনিস ভেরি মাচ ইন্টারেস্টিং, সেটা হচ্ছে গিটহাব লার্নিং ল্যাব। এটাকে সবাই ফলো করতে পারে ফার্দার লার্নিং এর জন্য। এটা হচ্ছে আমার একটা মেশিন ক্রিয়েট করা আছে। হ্যাঁ, আমি সেই মেশিনটাতে এখন কানেক্ট হব। কানেক্ট হয়ে সেখানে আমি গিট ইনস্টলেশন থেকে শুরু করে আমি বাকি কাজগুলো করব। আর দেখে নিতে হবে যে একটা ইন্টারাপ্ট চাচ্ছিলাম, মানে মেশিনটা কোথায় ক্রিয়েট করা আছে? মেশিনটা আমার আরেকটা জায়গায় রিমোটে ক্রিয়েট করা আছে। হ্যাঁ, তো রিমোটে ক্রিয়েট করা আছে। প্লিজ। ভাই আপনি কি ভিএমওয়্যার এ কাজ করতেছেন? এখন হ্যাঁ হ্যাঁ, মানে আপনি যে মেশিন। ও আচ্ছা, না আমার কেবিএম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, না প্রয়োজনে ভিএমওয়্যার করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো সবার মেশিনই আসলে থাকা উচিত, ভার্চুয়াল মেশিন থাকা উচিত। তাহলে হচ্ছে আপনারা ইজিলি যে কোনো জিনিস প্র্যাকটিস করতে পারবেন। ভাই বুঝতে পারতেছেন আসলে কি আমি দেখতে পারতেছি না, সবাই একই রকম মানে স্টিল হয়ে আছে একজন। হ্যাঁ, না সবাই একই রকম, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। আচ্ছা আচ্ছা। ভাই আর একটা কোশ্চেন একটু করার ছিল, জানি না কতটুকু রিলেটেড। সেটা হচ্ছে গিয়ে মানে আমরা যখন ডেভেলপমেন্ট করি, তো ডেভেলপমেন্টের ক্ষেত্রে মানে মেইনলি যে প্রবলেমটা ফেস করা আর কি, যে যখন বড় লেভেলের টিম নিয়ে ডেভেলপমেন্ট করি, তো আমাদের ডেভেলপমেন্ট সার্ভারের যে ডেটাবেস এবং প্রোডাকশন লেভেলের যে ডেটাবেস, এটা সবসময় আলাদা থাকে। তো যেটা করতে হয় যে প্রত্যেকবার ডেভেলপমেন্টে যত রকমের চেঞ্জ আসে, ওই ডাটাটা ওই টেবিলটাকে ক্লোন করে নিয়ে গিয়ে রিলিজ সার্ভারে মানে প্রোডাকশন সার্ভারে আপলোড করে দিয়ে তারপরে হচ্ছে রিলিজ করি। তো এই ক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় দেখা যায় যে ডেভেলপমেন্টের সময় যে গার্বেজ ভ্যালুগুলো ঢুকে, এইগুলোর ইগনোর করা একটু কঠিন হয়ে যায়। এই জিনিসটা কিভাবে ম্যানেজ করা যায় আর কি এই রিলিজিং এর ক্ষেত্রে? বুঝছি, রিলিজিং এ না, আপনার হচ্ছে আপনার ক্লিন কোড ম্যানেজ করার জন্য আপনাকে গিট ইগনোর ইউজ করতে হবে। হ্যাঁ, যেটা নিয়ে আমি অবশ্য কথা বলিনি, সেটা হচ্ছে আপনি দেখবেন যে ডট গিট ইগনোর নামে একটা ফাইল আছে, সেটাকে আপনার ম্যানেজ করতে হবে। তাহলে হচ্ছে আপনার ডেভেলপমেন্টের যে গার্বেজ গুলো সেটা যাবে না, অনলি হচ্ছে আপনি কি কি যাবে, কি কি ইগনোর করবে, সেই জিনিসগুলো আপনি ডিফাইন করে ফেলবেন। তাহলে হচ্ছে আপনার ওই যে ভুলেও আর কি ওইগুলো উঠবে না, পুশ করার সময় চলে যাবে না। এটা মনে হয় কাইন্ড অফ একটা ওয়াইএমএল ফাইল, রাইট? না, ইটস সিম্পল একটা ডট, একটা টেক্সট ফাইল। গিট ইগনোর একটা টেক্সট ফাইল, ঠিক আছে, এটা কিছু না। আচ্ছা, যাই হোক, আমরা এখানে দেখেন যে আমি গিট ইনস্টল করেছি অলরেডি। যেখানে গিট ভার্সন যদি আমি দেখি, তো ভার্সন দেখতে পাচ্ছি। তো এই গিটহাবে ঢোকার পরে হচ্ছে আমরা সেটা কি করব, একটা নিউ রিপোজিটরিতে যাব। এখানে স্ল্যাব, ঠিক আছে, ডেভঅপস ল্যাবস নামে আমি একটা ক্রিয়েট করলাম এখানে, ডেভঅপস প্র্যাকটিক্যাল hands on। এখানে দিয়ে আমরা হচ্ছে আমার পছন্দসই আমার প্রজেক্টের নাম অনুযায়ী আমি নিলাম। তারপরে এখানে ডেসক্রিপশন লিখলাম, আমার পাবলিক বা প্রাইভেট হলে সেটা আমি এখান থেকে দিলাম। এখন আমি এই কাজগুলো এখনো করতে পারি, পরেও করতে পারি। তার ভিতরে হচ্ছে
ইনিশিয়ালাইজ রিপোজিটরি, তার ভিতরে একটা হচ্ছে আমি রিডমি ফাইল অ্যাড করে দেয়া। রিডমি ফাইল অ্যাড করে দেয়, সেটা আমি দিতে পারি যে আমি যখন এই রিপোজিটরিটি ক্রিয়েট করব তখন অটোমেটিক্যালি রিডমি ফাইল ক্রিয়েট হয়ে যাবে। আমি একটা গেট ইগনোর অ্যাড করে দিতে পারি, করবো কি করবো না সে কোন টেমপ্লেট, আমি টেমপ্লেট এখানে প্রজেক্ট অনুযায়ী একটা টেমপ্লেট সিলেক্ট করে দিতে পারি। সে ফর এক্সাম্পল আমি কি করব দেখি কোনো একটা কিছু পাই কিনা। আচ্ছা, নান দিয়ে রাখলাম আপাতত, কারণ নান দিলে আবার এটা চলবে না। ঠিক আছে, তো এটা আমরা পরেও ক্রিয়েট করতে পারি। আমি বলেছি না যে গিট ইগনোর একটা ফাইল নেম, জাস্ট এই যে এই একটা ফাইল নেম। আমরা যদি এখানে আমরা একটা জিনিস সিলেক্ট করি, অ্যাকশন স্ক্রিপ্ট, দেখি, হ্যাঁ অ্যাকশন স্ক্রিপ্ট একটা সিলেক্ট করে দিলাম। আর হচ্ছে লাইসেন্স, আমার ক্যাটাগরি অনুযায়ী লাইসেন্স আমি দিলাম না দিলাম, একটা আমি এখানে এমটি চুজ করলাম। আপনাদের পছন্দ অনুযায়ী বা আপনাদের যেটা দরকার বা নিজেদের লাইসেন্স ক্রিয়েট করতে পারেন, যে আমার জেনারেল লাইসেন্স পাবলিক লাইসেন্স ইউজ করতে হবে তা না, নিজের লাইসেন্স ক্রিয়েট করতে পারেন। আবার এমন হইতে পারে আপনি এগুলো কিছুই করেননি তারপরও চলবে, আপনার গিট কিন্তু মানে থেমে থাকবে না এর জন্য। হ্যাঁ, তাহলে আমরা ক্রিয়েট করে এখানে দেখেন, তাহলে কি হলো, আমার প্র্যাকটিক্যালি আমার এই তিনটা জিনিস কিন্তু হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আমার এই যে কিভাবে এখানে কিছু এক্সাম্পল আছে, সেই এক্সাম্পল দেখে দেখে আপনি আপনার যতগুলো ফাইলে এডিট করবেন, অ্যাড করবেন ফাইল ফোল্ডার, সেই অনুযায়ী সে লোকাল রিপোজিটরি থেকে ইগনোর করে ফেলবে। তো এই যে ডেসক্রিপশন লিখলাম, তো মোটামুটি আমার এটা কিন্তু এই যে রিডমি ফাইলের ভিতরে আছে লেখাটা। হ্যাঁ, তো মোটামুটি আমার এই যে এইটা ক্রিয়েট করলাম, আমি রিপোজিটরিটা ক্রিয়েট করলাম। এখন দেখি এটাকে আমি ক্লোন করব। ক্লোনের এখানে দেখেন HTTPS আছে, SSH আছে, GitLab CLI আছে। তো আমরা HTTPS না, আমরা SSH নিয়ে কাজ করব এখন। ঠিক আছে, তাহলে SSH নিয়ে যদি কাজ করি আমার, তাহলে দেখা যাবে যে এই যে কপি করলাম আমি, এখানে আমার সার্ভার বলছি, এখানে আমি সার্ভার এখানে যখন বললাম আমি দেখি, আমি ডিট প্রজেক্ট প্রজেক্টে নিলাম। এখানে আমার দেখা যায় গিট ক্লোন করতে হবে, আমার গিট ক্লোন, আমার ইনস্টল কিন্তু গিট অলরেডি আছে। হ্যাঁ, গিট ক্লোন করতে হবে। এখন আমি ক্লোনে মাইনাস ব্রাঞ্চ দিয়ে ব্রাঞ্চ উল্লেখ করতে পারি, বাট আমার যা আছে মেইন ব্রাঞ্চ, আমি এখানে যেটা আছে আমি সেটাই এখানে করব, কাজ করব। এখানে আমার যে মেইন ব্রাঞ্চ আছে, আমার একটাই ব্রাঞ্চ আছে, আমি এটাতেই কাজ করব এখন। তো এটা ক্লোন করলে কি হয় দেখেন, ইয়েস, এখানে দেখেন কি আছে, ফ্যাটাল কুড নট রিড ফ্রম রিমোট রিপোজিটরি, তাই না? তো কুড নট রিড রিমোট রিপোজিটরি কারণটা কি, আসলে অথেন্টিকেশন পাচ্ছে না, বুঝলেন? এই সার্ভারের অ্যাক্সেস করার রাইট তার নেই, তাহলে কি করতে হবে, আমাকে এই সার্ভারটা অ্যাক্সেস করতে হবে। কিভাবে আমরা করব, এই সার্ভার থেকে এই রিপোজিটরি কিভাবে অ্যাক্সেস করব সেটাই আমরা দেখব। এখন সেটা দেখার জন্য আমাকে যেটা করতে হবে, আমি আগে বলেছি যে ডেপ্লয় কে নিয়ে কাজ করব, অর্থাৎ SSH ডেপ্লয় কে আমরা রিপোজিটরিতে কনফিগার করব এবং সার্ভারে কনফিগার করব। তাহলে আমরা নরমালি করব যে সার্ভারে আমরা ক্লোন করব সেই সার্ভারে একটা SSH কে জেনারেট করব। তবে এইখানে বলে রাখি যে SSH কে ওই সার্ভারই করতে হবে এমনটা জরুরি না, বাট ওই সার্ভারে করলে অনেকটা ইজি হয়, মানে ঝামেলা ছাড়া কাজ করে। ঠিক আছে, তো আমরা একটু দেখি যে আমাদের এক্সিস্টিং কোনো কিছু আছে কিনা। এটা যদি দেখি, আমরা এখানে যদি হোমে যাই, তাহলে এখানে এই যে .ssh যে এটা আছে, আমার ফোল্ডারটা আছে, সেটার ভিতরে ঢুকলে আমরা দেখতে পারবো যে কি আছে না আছে।
তো এখানে ঢুকে দেখতেছি যে আমার আসলে কোনো এসএসএস কি নেই, ঠিক আছে, এখানে এসএসএস কি নেই। তাহলে আমি কি করব, আমি এখন একটা এসএসএস কি জেনারেট করব ইউজিং এসএসএস কি জেন, এসএসএস কি জেন। এখন এসএসএস কি জেনের পরে আমরা আরো অন্যান্য অপশন ইউজ করতে পারি, বিভিন্ন অপশন, যেমন কত বিটের হবে, কি হবে না হবে। দেখি হেল্প দিলে কি হয়, হেল্প দিলে কিছু হয় না। তো আমরা সেটা থেকে যাব না, আমরা নরমালি ডিফল্ট ভাবে ইউজ করব, পুরোপুরি কোনো ধরনের আমি মডিফিকেশন বা কাস্টমাইজেশন করব না। তাহলে আমার এখানে দেখেন, আমি যখন বাই ডিফল্ট করব তখন এখানে আমার দুইটা ফাইল জেনারেট হয়েছে, একটা হচ্ছে আইডি আরএস এ আর একটা হচ্ছে আইডি আরএস এ পাব। আমরা একটু দেখে নিই কোনটার ভিতরে কি আছে। আমরা মনে হয় আবার সাউন্ড মিস করতেছি। না ঠিক আছে, আমি আসলে একটু ইন্টারনালি আলাপচারিতা চালিয়েছিলাম। ওকে, তো দেখা গেছে যে এখানে আমরা একটু দেখে নিই যে এখানে ফাইলগুলোতে আমরা কি পেয়েছি। আমরা পেয়েছি বিশাল বিশাল কিছু স্ট্রিং পেয়েছি, হ্যাঁ, যেটার মানে কিছুই বুঝি না, বোঝারও আসলে খুব একটা দরকার নেই। যেটা শুরুতে আমরা দেখতেছি এটা প্রাইভেট কে, দ্যাটস মিন হচ্ছে আইডি আরএস এ হচ্ছে প্রাইভেট কে, এবং ডট পাব হচ্ছে পাবলিক কে, ঠিক আছে। আমি কিন্তু আগেই বলেছি যে আমার গিটহাবে যাবে কোনটা, গিটহাবে পাবলিক কেটা যাবে, আর যে মেশিনে আমি গিটটাকে ক্লোন করব সেই মেশিনে হচ্ছে আমার প্রাইভেট কেটা থাকবে, ঠিক আছে। দ্যাটস মিন এই কি এখানেই থাকবে। আমি যদি অন্য কোনো মেশিনে থেকে করতে চাই তাহলে আমি সেখানেও এই কিটা কপি করে নিয়ে দিতে পারি, তাহলে সেখান থেকেও ক্লোন করতে পারবো। তো নর্মালি আমরা সেটা করি না, আমরা যে মেশিন থেকে ক্লোন করব বা পুশপুল করব সেই মেশিন থেকে জেনারেট করে নিই। তাহলে আমরা পাবলিক কি প্রাইভেট কি পেয়ে গেলাম। আমরা তাহলে এটাকে কপি করে এটা নিয়ে যাই, দেখি কি হয় আমাদের, 1 বাই 1। ওকে, এখন এই পাবলিক কিটা কপি করে নিয়ে এসেছি। এখন গিটহাব যে আমার রিপোজিটরি, এটা এই রিপোজিটরি সেটিং এ যাব। আমি সেটিং এ গেলে এই বাম পাশে আমরা দেখতে পারবো যে ডিপ্লয় কি। আমরা মূলত এটা নিয়েই কাজ করব, যে ডিপ্লয় কি। এখানে আমরা যখন ঢুকবো তখন এখানে যে গাইড অন ডিপ্লয় কি, অর্থাৎ আমার যদি হেল্প দরকার হয় তাহলে আমি এই গাইড নিয়ে এখান থেকে হেল্প নিয়ে বুঝতে পারবো যে কিভাবে আমার ডিপ্লয় কি কাজ করে বা কিভাবে কনফিগার করতে হয়, যেটা আমি অলরেডি কিন্তু লিংক দিয়ে দিয়েছি, হ্যাঁ, ওখানে। তো আমার আসলে সেটা দরকার হবে না এই মুহূর্তে, আমার শুধু টার্গেট হচ্ছে ডিপ্লয় কিটা অ্যাড করব। এখানে আমি একটা আমার ইচ্ছা মতো টাইটেল দিলাম, ডিপ্লয় কির একটা টাইটেল, ডেভঅপস ডেমো। সো দ্য টাইটেলটা কেন দিচ্ছি, টাইটেলটা দিচ্ছি আইডেন্টিফাই করার জন্য আমার, মানে, এবং আমি অবশ্যই প্রিফার করি যে রিলেভেন্ট টাইটেল হবে, কারণ আমরা যখন একাধিক কি ইউজ করব একাধিক সার্ভারের জন্য তখন যাতে আমরা ইজিলি বুঝতে পারি। আর এখানে এটা পেস্ট করে দেব। এখন দেখেন এখানে একটা ব্যাপার আছে কিন্তু, অ্যালাউ রাইট অ্যাক্সেস। রাইট অ্যাক্সেস অ্যালাউ যখন আমি অ্যালাউ করে দেব তখন সে আসলে এখানে এই রিপোজিটরিতে পুশ করতে পারবে, আদারওয়াইজ শুধু রিড অ্যাক্সেস হবে। আমি একটু রিড অ্যাক্সেস দিয়ে রাখি এখন। জানি না, আমার পাসওয়ার্ড মনে থাকে না। চলছে? চলছে। ওকে, যাই হোক, এটা হলো কি আমার এসএসএস কিটা অ্যাড করা হয়ে গেছে, এবং আমি কিন্তু রাইট অ্যাক্সেস দেইনি। দেখি এটাকে মডিফাই করতে পারবো? আমার মনে হয় না যে আমি মডিফাই করতে পারবো, ঠিক আছে। তাহলে এটা কি দেখেন, এখানে লেখা আছে কি, নেভার ইউজড এন্ড রিড অনলি, অর্থাৎ এটা দিয়ে আমি কিন্তু শুধু রিড করতে পারবো। তাহলে আমি রিড অনলি কখন ইউজ করব, যদি আমার রিড অনলি ওই সব জায়গায় ইউজ করব যেখান থেকে আমি শুধু পুশ করব, পুল করব। আমি কখনোই রাইট করব না, রিপোজিটরিতে রাইট করব না, রিপোজিটরিতে কোনো কিছু পিয়ার পাঠাবো না। সেই ক্ষেত্রে হচ্ছে আমি
শুধু রিড অনলি করব। আর ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে তাই হবে মোস্টলি, যদি আমার উল্টো রাইট করতে না হয়। হ্যাঁ, রাইট করতে কখন হবে? যদি আমি কোনো ট্যাগ ম্যানেজ করি, রিলিজ ট্যাগ ম্যানেজ করি, যেটা ডেভেলপমেন্ট বিল্ডের পরে আবার অটোমেটিক্যালি আমার রিপোজিটরিতে ট্র্যাক রাখবে। সেই ধরনের সিনারিওতে আমার রাইট অ্যাক্সেসটা দরকার হবে। তখন কিন্তু আমি ওই যে এখানে এই যে অ্যালাউ রাইট অ্যাক্সেসটা দিয়ে দিলে কাজ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এবার একটু দেখি যে আমরা এটা করতে পারি কিনা, যে কি করতে পারতেছি এবার। এটা হচ্ছে প্রজেক্ট আমার। তাহলে আমার এখানে প্রজেক্টে কিছু নেই এখন পর্যন্ত আমার। তাহলে আমি আবার একটু আমার ইসে থেকে দেখি কিভাবে পারি। গুড, এসএসএস ক্লোন, গিট ক্লোন, এখানে কি দেখাচ্ছে? রিসিভিং অবজেক্ট 100%। ঠিক আছে, রিসিভিং অবজেক্ট 100%। আমি যদি এখানে দেখি যে আমার এই যে ডেভঅপস ল্যাবস যেটা চলে এসেছে, সেটা হচ্ছে আমার নতুন। এখন এখান থেকে আমি আর একটা ব্রাঞ্চ ক্রিয়েট যদি করি এবং চেঞ্জ করি, তারপর এখানে যদি গিট ব্রাঞ্চটা দেখি, গিট ব্রাঞ্চ হচ্ছে মেইন ব্রাঞ্চ। ঠিক আছে, তারপর এক্সাম্পল গিট ব্রাঞ্চ থেকে একটা আরেকটা ব্রাঞ্চ করে গিট আউট বি ডেভ। ওকে, এটা হচ্ছে আমি আমার মেইন ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চ আমি ক্রিয়েট করলাম ডেভ নামে ক্রিয়েট করলাম, এবং তার কমান্ডটা হচ্ছে এই যে এটা দিলে সে সরাসরি কিন্তু কি সুইচ হয়ে গেছে। এখন যদি আমি গিট ব্রাঞ্চ দেখি, গিট ব্রাঞ্চ, তাহলে কি এখানে অ্যাস্ট্রিক্ট হেড কোথায় আছে? হেড আছে ডেভ ব্রাঞ্চে। অর্থাৎ এখন কিন্তু আমি ডেভ ব্রাঞ্চে আছি এবং ডেভ ব্রাঞ্চে সমস্ত এটাই আছে, সমস্ত মেইন ব্রাঞ্চের সবকিছুই আছে। এখন আমি এখানে একটা ফাইল অ্যাড করি, new file.txt, এই ফাইলটাকে অ্যাড করলাম। আমি গিট স্ট্যাটাস যদি দেখি আমি এখানে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে নতুন ফাইল একটা অ্যাড হয়েছে, যেটা কালার দেখেও আমরা বুঝতে পারি। হ্যাঁ, তো এটাকে আমি কমিট করতে পারি, চেঞ্জ করতে পারি। তো কমিট করার জন্য আমাকে গিট অ্যাড করতে হবে, কমিট করতে হবে, তারপরে পুশ করতে হবে গিটে। এখন আমি কিন্তু বলেছি যে আমি পুশ করতে পারবো না, কারণ আমার ওখানে আমি অনলি রিড অ্যাক্সেস দিয়েছি। আমি সেই জিনিসটাই একটু প্রুফ দেখানোর জন্য আমি এই কাজটা করতেছি। ওকে, তাহলে গিট অ্যাড করলে হচ্ছে কি নিউ ফাইল, সরি, গিট অ্যাড নিউ ফাইল। এবার যদি আমি স্ট্যাটাসটা দেখি কি হচ্ছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। গিট কমিট, একটা মেসেজ দিতে হবে আমাকে ফাইনালি কমিট করার জন্য। আর কমিট মানে কি, সেটা কমিট মানে আমরা সচরাচর যে কথাটা বুঝি যে কমিটমেন্ট করা, ব্যাপারটা ওইরকমই, যে আমি বলে দিচ্ছি যে হ্যাঁ তুমি এখন এটা মানে কমিটেড, এখন এটা ফাইনাল হয়ে গেছে, এবার এটা রেডি পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। ওকে, কমিট হচ্ছে আমি কি করলাম, চেঞ্জটা আনলাম, সেই চেঞ্জটাকে এখানে একটু লিখে দেয়, যাতে আমরা ট্র্যাকটাকে দেখে বুঝতে পারি যে এই ফাইলে আমার কি ধরনের কাজ করা হয়েছে। ঠিক আছে, তো কমিট মেসেজটা ওরকমই একটা কিছু হইতে হবে। সরি, আমি কি ভুল করতেছি কিছু, গিট কমিট এড। ও আচ্ছা, যেহেতু আমার এইখানে আরেকটা জিনিস, আমি কাজটা কমিট করতে গিয়ে আরেকটা জিনিসে আমি প্রবলেম হয়ে গেছে আমার। এখানে হচ্ছে আমি আসলে আমার লোকালি কনফিগার করিনি, যার কারণে আবার সে গিট কনফিগ চলে আসছে। তো আমি আসলে ওই জিনিসগুলোতে যেতে পারি, বাট যাবো কিনা,
এখানে আমি ওই এগুলো যেটা হচ্ছে ফর এক্সাম্পল gmail.com এটা আমার লোকালি আমি এখন পর্যন্ত কনফিগার করিনি, ফার্স্ট টাইম ইউজ করতেছি না, যার কারণে এই মেসেজ গুলো আসতেছে আমি যখন কমিট করতে গিয়েছি। ঠিক আছে, তাহলে এবার আমি কমিট মেসেজটা যদি একটু দেই তাহলে সে কমিট হয়ে গেছে। এখন আমরা এই মেসেজটা কিন্তু সেকেন্ড টাইম আর আসবে না, কারণ আমি অলরেডি এটা করে ফেলেছি এবং এই মেসেজটা আমার কথা হচ্ছে আমি যে চেঞ্জটা করেছি সেই চেঞ্জটা আমি এখন অনলাইনে করতে পারি কিনা, কমিট করতে পুশ করতে পারি কিনা। তো সেইটা পুশ করার একটু ট্রাই করি। গিট পুশ মানাসিও অরিজিন ডেভ। আমরা যখন রিমোট রিপোজিটরিতে পুশ করব তখন সেটা অরিজিন দিব। হ্যাঁ, মানাসিও অরিজিন ডেভ, দেখি কি বলে। Error, the could no authentication, it has no marked as read only. স্পষ্ট বলে দিয়েছে যে আমার যে অথেন্টিকেশন আছে সেটা মার্ক হচ্ছে রিড অনলি হিসেবে মার্ক হয়ে আছে। তাহলে আমি এইটাকে চেঞ্জ করে কিভাবে করতে পারি? যেহেতু রিড অনলি আছে, আমি এখান থেকে চাইলে যত চাই আমি আমার রিপোজিটরিতে কোনো কিছু পুশ করতে পারবো না, এটাই হচ্ছে। তাহলে আমি যদি আবার পুশ করার দরকার পড়ে তাহলে কি করতে পারি? তাহলে আমি ওই সেম কাজটা দুইবার করতে পারি। এক হচ্ছে দেখি দুইবার করলে হয় কিনা, এক্সপেরিমেন্ট হয়ে যাক। হ্যাঁ, এখানে ক্যাট এটাকে আবার নিয়ে নিই, সেম ভাবে আবার আমি ডিপ্লয় কিতে যাই। যেহেতু এই কি মডিফাই করার সুযোগ দিচ্ছে না, আমি আরেকটা কি অ্যাড করি, DevOps demo RW read rate hello, okay, ও এটা কি বলছে যে কেউ অলরেডি ইউজ, অর্থাৎ সে কিন্তু ইন্টারনালি কম্পেয়ার করে ফেলছে যে এই কিটা অলরেডি ইউজ হয়েছে। তো আমি যেটা করতে পারি নতুন ভাবে কনফিগার করে ফেলতে পারি। ওকে, তাহলে আমি আগেরটাকে ডিলিট করে নতুন করে কনফিগার করে দিচ্ছি। তাহলে এখন আর মানে হচ্ছে না, সিম্পল। তাহলে আমি এখন যদি আমি আমার সার্ভার থেকে এটা করি, প্রজেক্ট এখানে যে আমার চেঞ্জটা, আচ্ছা আমি একটু এই করার আগে ব্রাঞ্চটা একটু দেখে নিই। গিট ব্রাঞ্চ ডেভ আছে, ওকে ফাইন। দেখি কি হচ্ছে এবার। এবার কিন্তু রাইট করে ফেলেছে, ঠিক আছে। এবং আমরা যদি ব্রাঞ্চে যাই তাহলে আমার নিউ ফাইলটা দেখতে পাবো আমি এখানে। কোথায় আমরা দেখতেছি না তো, তাহলে গেল কোথায়? আমরা তো মেইন ব্রাঞ্চে আছি, তাই না? হ্যাঁ, মেইন ব্রাঞ্চে আছি। অর্থাৎ আমি এই ডেভ ব্রাঞ্চটা কিন্তু আগে কিন্তু করা ছিল না। হ্যাঁ, ডেভ ব্রাঞ্চটা আগে আমার করা ছিল না, কিন্তু আমি এখানে কি বলেছি, আমি অরিজিন বলেছি। হ্যাঁ, তো অরিজিন আমি এভাবে যখন কমেন্টে দিব তখন না থাকলে সে রিমোটে ব্রাঞ্চটা ক্রিয়েট করে ফেলবে। এবং দেখেন এখন তাহলে আমার কি দুইটা ব্রাঞ্চ হচ্ছে, যেটা আমি এইখানে যাই করছি না কিন্তু সেটা কিন্তু আমার মেইন ব্রাঞ্চকে এফেক্ট করেনি, কারণ আমি মেইন ব্রাঞ্চ থেকে পাঠাইনি, আমি পাঠাইছি আমার ডেভেলপ ব্রাঞ্চ থেকে। তাহলে এখন ডেভেলপ ব্রাঞ্চ থেকে পাঠানোর পরে আমি চাচ্ছি যে এই কোডটা আমার মেইন ব্রাঞ্চে মার্জ হবে। মেইন ব্রাঞ্চে মার্জ হবে। তাহলে কি করতে পারি, আমার এই যে কম্পেয়ার এন্ড ফুল রিকোয়েস্ট, অর্থাৎ এইটা কিন্তু আমি এই যে পিআর পুল রিকোয়েস্ট করলে আমি রিভিউ করে কম্পেয়ার করে পুল রিকোয়েস্ট করে দিতে পারি। এই যে তাহলে এইখানটা এসে আমার
এই যে আমি পুল রিকোয়েস্ট করলাম, এখন এখান থেকে আমি মার্জ করব, মার্জ পুল রিকোয়েস্ট মার্জ যদি করি আমি, তাহলে সেটা আমার ওই যে ইসে চলে যাবে, মেইন ব্রাঞ্চে চলে যাবে। এখন আমি এখান থেকে ডাইরেক্ট মার্জ করতে পারবো, নাকি আমার আর দুইজনের অ্যাপ্রুভাল লাগবে, নাকি কেউ রিভিউ করবে, এই জাতীয় ব্যাপার স্যাপারগুলো হচ্ছে আমার এইখানে সেট করে দিতে হবে। কিভাবে সেট করে সেটা আবার আলাদা ব্যাপার, সেটা নিয়ে হয়তো অন্য সময় আবার ক্লাস নেওয়া যেতে পারে, বাট এই কাজগুলো করে দিতে হবে। এখান থেকে কনফার্ম এটা মেসেজ দিয়ে আমি মার্জ করে এখানে চেঞ্জটা কি চেঞ্জ হয়েছে সেটা দেখতে চাইলে এখানে আমি দেখতে পারি। হ্যাঁ, দেখে তারপরে সেটা আমি মার্জ করে দিতে পারি। ঠিক আছে, কনফার্ম মার্জ। তাহলে আমি যখন কনফার্ম মার্জ করব, দেখেন একটা যে কমিট অন পিওর অন ওকে যখন মার্জ করব, এখন আমি দেখি যে আমার মেইন ব্রাঞ্চে কিন্তু আমার নতুন চেঞ্জটা আসছে। তো যতক্ষণে আমি মার্জ করিনি ততক্ষণে কিন্তু আসেনি। তো এইটাই ছিল মোটামুটি প্র্যাকটিক্যাল। তো আমার এখানে মূল এটা কি ছিল, যে মূলটা ছিল আমার DevOps-এ যখন আমি ডিপ্লয়মেন্ট করব, তখন আমি এখানে যে ডিপ্লয় কিটাকে কিভাবে কনফিগার করব সেটাই ছিল আমার পুরো ইসের টার্গেট, হ্যান্ডস অন এর টার্গেট। ঠিক আছে, আশা করি সেটা দেখতে পেরেছি আমরা। তো